শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের দিনটা একবার খেয়াল করে দেখুন, 20শে মে। অনেকের হয়তো মনে আছে, অনেকের মনে নেই। 6 বছর আগে আজকের দিনে ঘূর্ণিঝড় আমপান আছড়ে দিয়েছিল, একদম পুরো তোলপাড় তুলেছিল আমাদের রাজ্যে। সারাদিন ধরে কি ভয়াবহ তাণ্ডব চালিয়েছিল মনে আছে? এবার মে মাসে ইভিএমে ম্যানমেড ঘূর্ণিঝড়ের প্রবল ধাক্কা লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের গায়ে। ইভিএমে ম্যানমেড ঘূর্ণিঝড় বলছি, ভোটের ধাক্কা। এই ঘূর্ণিঝড় একদিনের নয়, 4 মে থেকে 20শে মে, 16 দিন পার হলেও তার আফটার এফেক্টস চলছে তো চলছেই। ঝড়ের ধাক্কায় এখন বেসামাল মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বছরের পালতোলা নৌকো। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। ঘূর্ণিঝড়ের ধাক্কা লাগলে নৌকা দুলতেই পারে, কিন্তু মাঝি মানে কাণ্ডারি, তিনি একা হয়ে যাবেন? এমন দুর্দিনে তৃণমূলের কাণ্ডারি সত্যি বড় নিঃসঙ্গ। অ্যাটলিস্ট আমরা যা চোখে দেখছি তাই বলছি। যারা তৃণমূল নেত্রীর কাছের ছিলেন তারাও এখন নৌকো থেকে ঝাঁপ দিতে পারলে বাঁচেন। গোসা হলে, কোনো অভিমান হলে বা কোনো চাপা ক্ষোভ থাকলে কেউ এখন আর চাপা রাখছেন না, সব ফোঁস করে উগড়ে দিচ্ছেন, খোলাখুলি হতাশার কথা জানিয়ে দিচ্ছেন দলের বিরুদ্ধেই। ওই বৈঠকে বসেই কেউ বিপক্ষের মানে মুখ্যমন্ত্রীর খোলাখুলি প্রশংসা করছেন, কেউ আবার বিপক্ষের অনুষ্ঠানেও হাজির হয়ে যাচ্ছেন। কিন্তু নিজেদের যখন বেঁধে বেঁধে থাকার কথা, আরও বেশি করে একজোট হওয়ার কথা, তখন ভিড় হচ্ছে না, উল্টে ভিড় পাতলা হয়ে যাচ্ছে তৃণমূলে। আজ বিধানসভায় আম্বেদকর মূর্তির নিচে বিক্ষোভে বসেছিলেন তৃণমূলের বিধায়করা। বিক্ষোভে গলার আওয়াজই পাওয়া গেল না তেমন, তাদের অনুপস্থিতির হারই বেশি। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান বিধানসভার অভ্যন্তরে চলছে, আর সেই অবস্থানের ক্ষেত্রেও কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি যে সংখ্যাটা, গতকাল যে 64 জন বিধায়করা এসেছিলেন, আজকে কিন্তু সেই সংখ্যাটা 35-এ এসে এই মুহূর্তে যারা রয়েছেন 35 জন বিধায়ক এসেছেন। না এটা এই যে সব বিধায়ক নেই, এটা ব্যাপারটা সেরকম নয়। দল থেকেই নির্দেশ দেওয়া হয়েছে যে এখানে কয়েকজন এই কর্মসূচি হবে, বাকিরা গ্রামে, এলাকায়, জেলায়, শহরে, তাদের সেই এলাকাগুলোতে যেতে হবে যেখানে আরো বেশি করে এই ধরনের ঘটনা ঘটে আছে। 80-র মধ্যে 35 জন প্রেজেন্ট মানে উপস্থিত, আর 45 জন অ্যাবসেন্ট অনুপস্থিত। এই 45 জন তৃণমূল বিধায়ক যে জেলায় জেলায় কর্মসূচি করেছেন, যে কথা কুণালবাবু বলছিলেন, তার প্রমাণ কিন্তু তৃণমূল এখনও অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া পেজে দিতে পারেনি। তারা তো সোশ্যাল মিডিয়ায় সব ছবি দেয়। 80 জন একসঙ্গে আছেন কি না এখন বোঝার উপায় নেই, মানে মনে মনে জুড়ে আছেন কি না। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করতে চেয়েছে তৃণমূল কংগ্রেস। এই মর্মে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে বিধানসভা স্পিকারকে একটি চিঠিও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিধানসভার সচিব জানিয়ে দিয়েছেন, একদম অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন যে পরিষদীয় দলের যে চিঠি দেওয়ার কথা সেটা দেয়নি তৃণমূল এখনো পর্যন্ত। চিঠিতে বলা আছে রেজলিউশন হয়েছে, মিটিং হয়েছে, কিন্তু মিটিং এর কোনো ডেট নেই। কবে মিটিং হয়েছে, কজন সই করেছে, কারা কারা কনসেন্ট দিয়েছে, আমরা এই চিঠি থেকে স্পিকার সাহেব বুঝতে পারেননি। সুতরাং উনি এটার উপরে বেস করে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। কেন পরিষদীয় দলের চিঠি দিতে পারছে না তৃণমূল এখনো পর্যন্ত? তবে কি 80 জন বিধায়ক শোভনদেব বাবুর পক্ষে সই করেননি? কাণ্ডারি হেরে বাড়িতে বসে রয়েছেন বলেই কি বিধায়কদের এতটা গা ছাড়া বা দায় ছাড়া মনোভাব, নাকি কোনো উপায় নেই তাদের? আগের 5 বছরের কথা ভাবুন তো। 2021 সালে 77 জন বিধায়ক পেয়েছিল বিজেপি। পরে বেশ কয়েকজন বিধায়ক তৃণমূলে নাম লেখান। ওই আমার যতদূর মনে পড়ছে 67-68 জন, ওই কাছাকাছি অ্যারাউন্ড 70 জন মোটামুটি থেকে গিয়েছিলেন। কিন্তু এই সংখ্যক বিধায়ক নিয়েই, তাও সবাই যে প্রত্যেক দিন প্রত্যেক সময় বিধানসভায় যেতেন এমন নয়, এই সংখ্যক বিধায়ক নিয়েই আগের সরকারকে বিধানসভার ফ্লোরে এবং বিধানসভার চৌহদ্দিতে নাস্তানাবুদ করে ছেড়েছিল শুভেন্দু অধিকারীর টিম। শুভেন্দু অধিকারীর টিমই বলতে হবে, কারণ তিনিই ছিলেন বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায় দলকে দুর্মূষ করে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এইবার দেখুন কারবার। এখন শুভেন্দু বাবুর প্রশংসা শোনা যাচ্ছে জাভেদ খানের মুখেও। প্রাক্তন মন্ত্রী, কসবার বিধায়ক, যাঁর ছেলের নামে 90টি সম্পত্তি আছে বলে 2 দিন আগেই প্রায় কামান দেখেছেন মুখ্যমন্ত্রী। আমার মনে হয় কোনো ভিন্ডিকটিভ অ্যাটিটিউড উনি নেবেন না, আমার এটা মনে হয়। কেন আমি যতদূর চিনি চিফ মিনিস্টারকে, আর যতদিন চিনি কিরকম সে আমাদের কলিগ ছিলেন একসময়, সে মানুষ হিসাবে খারাপ না। জাভেদ খান তৃণমূলের পুরনো সৈনিক, সবাই জানে।
কাকলি ঘোষ দস্তিদার আরও পুরনো সৈনিক, সবাই জানে। গত সপ্তাহেই কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় ফের দলের মুখ্য সচেতক পদে বসিয়েছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। তখনই কাকলি দেবী একদম স্পষ্ট বোঝা গিয়েছিল আর কাউকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কটাক্ষ করেই ফেসবুকে কি লিখেছিলেন, ফেসবুকে 4 দশকের আনুগত্যের জন্য পুরস্কৃত হলাম। ওটা ছিল শ্লেষ, এটা বাচ্চাকেও বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই। এক সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় জওয়ানের নিরাপত্তা পেয়ে গেলেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বড় ইন্টারেস্টিং। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন কাকলি ঘোষ দস্তিদার, বারাসাতের তৃণমূল কংগ্রেসের সাংসদ। আর তিনি সাদার্ন এভিনিউয়ের যে আবাসনে থাকেন, সেই আবাসনে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা রয়েছেন, যারা দায়িত্বপ্রাপ্ত, তারা সেই আবাসনে ইতিমধ্যেই এসে গিয়েছেন। তারা দায়িত্বও নিয়ে নিয়েছেন কাকলি ঘোষ দস্তিদারের নিরাপত্তার, এবং কেন্দ্রীয় সরকার তাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে, তেমনটাই জানা যাচ্ছে। হঠাৎ ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা কাকলি দেবীকে কেন? আনুগত্য কি অন্য খাতে বইতে শুরু করলো? দেখুন, সিকিউরিটি পারপাসে হলে কারো কিছুই বলার নেই। এই একই প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের আরও দুজন। একজন মানিকতলা বিধানসভা এলাকার তৃণমূল কাউন্সিলর অনিন্দ কিশোর রাউত, অনেকেই চেনেন মধ্য কলকাতায় যারা রাজনীতি করেন। আর অন্যজন সদ্য সাসপেন্ড হওয়া তৃণমূলের তরুণ নেতা কোহিনুর মজুমদার। আজ দুজনেই পৌঁছে গিয়েছিলেন সিটি কলেজে বিজেপি বিধায়ক সজল ঘোষের সংবর্ধনা সভায়। সজলদার সাথে হাত ধরে রাজনীতি শুরু করেছি আমরা, কোনোদিনও রাজনৈতিক সম্পর্ক নেই ওনার সাথে। দেবুদা এখানে ইন্ডিভিজুয়াল, দেবুদা এখানে নির্বাচিত হয়েছে, দেবুদা আমাদের কাছে একটা সেন্টিমেন্টে, তাই সবাই এসছে। তৃণমূলের হাল তো দেখছেন, ডায়মন্ড হারবার মডেল ভোট থেকে একদম ওটা কাটাই পড়ে গেছে, পুরো মডেলটাই কাটা পড়ে গেছে। তার অফিসে ঝুলছে এখন কাটপানির পোস্টার। কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে একদল পুলিশের খপ্পরে পড়ছেন, একদল প্রায়শ্চিত্ত এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন, ছুটে বেড়াচ্ছেন, কোথায় কেউ জানে না। যারা রয়ে যাচ্ছে তারাও সব ছন্ন ছাড়া। ওই জন্যই বলছিলাম, দুলিতেছে তরি ফুলিতেছে জল। এখনই তো কাণ্ডারির আসল খেলা শুরু করার কথা। কর্পোরেট তৃণমূলের কাণ্ডারি কে বলুন তো? সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি কিন্তু কর্পোরেট তৃণমূল বলছি। তিনি কোথায়? তিনি যেন এখন জলসাঘরের জমিদারের মতো, ক্ষমতা নেই, মানুষের পাশে, মানে তাদের যারা সমর্থক তাদের পাশে ফিজিক্যালি গিয়ে দাঁড়ানোর মতো ক্ষমতাও নেই, কিন্তু ঔদ্ধত্যটি আছে। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ, তবে এবার বিল্ডিং বিভাগের নয়, সম্পত্তিকর মূল্যায়ন বিভাগের। 188A হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কটি সম্পত্তি রয়েছে প্রত্যেকটি নোটিশ পড়েছে, এবং নোটিশ পড়া মাত্রই দেখা যাচ্ছে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, এবং এইখানে আঠা এখনও লাগা রয়েছে, এবং সেই নোটিশের ছোট কণাগুলো রয়েছে যেটা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে কলকাতা পুরসভা সূত্রে, এবার অভিষেকের সম্পত্তির মূল্যায়ন করা হবে, অর্থাৎ নির্দেশ দেওয়া হয়েছে তোমার সম্পত্তিতে কী কী রয়েছে, কি কি বাড়ানো হয়েছে, আগামী গত 1-1.5 বছরে কি করা হয়েছে, যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। এবং যে কারণেই এই নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশ দেওয়া মাত্রই ছিঁড়ে ফেলা হয়েছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, বাই পোস্টে এই নোটিশ ফের পাঠানো হচ্ছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা চলে গেছে, কিন্তু তারপরেও তার যে ভূমিকা, তার যে ঔদ্ধত্য, সেটা কিন্তু বারবার ফুটে উঠছে। যে কোনো বাড়িতে নোটিশ দেওয়া হলে বা সাটিয়ে দেওয়া হলে সেই নোটিশ লাগানো থাকে, কলকাতা পুরসভার নিয়ম রয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য এবং অহংকার একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছে, যে নোটিশ পাওয়ার পরেও কীভাবে ছিঁড়ে ফেলতে হয়, সেটা কিন্তু তার ঔদ্ধত্যেই পরিচয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুরসভার দেওয়া নোটিশ, সেটা সাটিয়ে দেওয়া হয়েছিল, সেটা ছিঁড়ে ফেলা হয়েছে। পরশু রাতের নোটিশও বোধহয় সেই একই হাল হয়েছে। তৃণমূল বিবৃতিতে জানিয়েছে নোটিশ দেওয়াই হয়নি, অথচ গতকাল অভিষেকই বলেছিলেন নোটিশ পেয়েছেন। আজ তৃণমূলের বিবৃতি পড়ে শোনালেন কুণাল ঘোষ। ঠিক পাশেই দেখাচ্ছি, দেখুন অভিষেক গতকাল কি বলেছিলেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা মনে করছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্পর্কে এবং আরও কয়েকজনকে জড়িয়ে এই ধরনের একটা প্রচার চলছে। দল যেটাকে ভিত্তিহীন, ফলস, ফেব্রিকেটেড অ্যান্ড ডিভয়েড অফ এনি ক্রেডিবিলিটি বলে চিহ্নিত করছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য যে তিনি এই ধরনের অপপ্রচারের কাছে কোনো অবস্থায় মাথা নত করবেন না।
কর্পোরেট তৃণমূলের কাণ্ডারি মাঠে নামবেন কি? এফআইআর হওয়ায় গ্রেফতারি এড়াতে তিনি কোর্টে ছুটছেন, নোটিশ ছিঁড়ে ফেলছেন, অর্থাৎ তিনি পদে পদে নিজের জাত চিনিয়ে দিচ্ছেন। অভিষেক কোথায়? সে তার পিসি চলে গেছে, ভোগে চলে গেছে। অভিষেকের যে দুটো বাড়িতে যে নোটিশ দেওয়া হয়েছে, নোটিশ পুরসভা দিয়েছে, এই দুটোই হচ্ছে 9 নম্বর বড়োর মধ্যে পড়ে। দলের চাপ মানবেন না বলে চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দিয়েছেন দেবলীনা বিশ্বাস, মানে বড় চেয়ারম্যান পদ, বড় চেয়ারপারসন পদ থেকে। এইটা হলো হিমশৈলের একটা চূড়া মাত্র। চাপ দলেরই অভ্যন্তরীণ চাপ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রায় একাধিক বাড়িতে নোটিশ যাচ্ছে, কোনো নোটিশ করা হয়েছে এবং আমাদের বড় থেকেই করা হয়েছে, যেহেতু ওনার অনেকগুলো সম্পত্তি আমাদের বড়োর আন্ডারে, শুধু আমাদের বড় বলে নয়, অনেক বড় থেকেই পড়েছে। আরও 2-3টে শুনলাম যেটা টিভিতে, এবং নোটিশটাও টিভিতেই দেখলাম, বড় বড় করে লেখা আছে দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নোটিশ দেওয়া রয়েছে। তারপর থেকেই রাত্রির থেকেই ফোন এসছে, এখানেও নিশ্চয় কমপ্লেন এসছে, তাই হয়তো গেছে, সেটা তো খতিয়ে দেখতে হবে। সেইখানে না দেখে আমাকে যদি ভেতর থেকে ফোন করে বলা হয় যে তুমি দেখো ব্যাপারটা, তুমি এইটা বলো, সেটা বলো, ওইটা করো, আমি কেন করব? ওয়াই শুড আই উইল ডু দিস? আমি কোনো ভুল নীতির মধ্যে থাকবো না। এই ভুল জিনিস যেটা আবারও ভুলের পর ভুল করে কি ঠিক জিনিস? ভুলের ওপর ভুল করাটা কখনোই ঠিক না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে করেছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের সঙ্গে মিশে মাটিতে নেমে করেছেন, ওইরকমভাবে কর্পোরেট স্টাইল করে তো হয় না জিনিসটা, না? এজেন্সি দিয়ে, ওই আইপ্যাক দিয়ে মানুষের মন কি করে বুঝবেন আপনি? তার জন্য মানুষের পাশে বসতে হবে। সময় থাকলে এরকম হিমশৈলের চূড়া আরও দেখাতাম আপনাদের। এবার আরেকটু গভীরে চলুন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নোটিশ দিয়েছে পুরসভা, কিন্তু দলের রাঘব বোয়ালরা সবাই হাত ধুয়ে ফেলছেন। সেনাপতির পাশে এখন কোনো সেনাই আর নেই।